অফিসে বসের আচরণে মাহিন খুব পেরেশান হয়ে পড়েছিল। সে সোজা চলে এসেছে মারেভাদের বাড়িতে। গাড়ি থেকেই মাহিন দেখল মারেভা গেট দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করছে। মারেভা ডাকল মাহিন। থমকে দাঁড়িয়ে ফিরে তাকালো মারেভা। মাহিনকে দেখে তার চোখে বিস্ময় ফুটে উঠল। খবর না দিয়ে, টেলিফোন না করে তো মাহিন এভাবে আসে না, আর বিশ্ববিদ্যালয় ছুটির পর এমন অসময়ে সে কখনো আসে না। উদ্বিগ্ন হল মারেভা মাইমিতি। ছুটে এলো সে মাহিনের কাছে। সাধারণত দেখা হলে মাহিনের যে স্বভাবজাত হাসির উচ্ছ্বসিত প্রকাশ তা আজ দেখতে পেল না। তার বদলে চোখে মুখে একটা দুশ্চিন্তার প্রকাশ, আর উদ্বিগ্ন হল মারেভা। কি ব্যাপার মাহিন, এমন সময়ে কোনো খবর না দিয়ে চলো ভেতরে, বলল মারেভা। না, ভেতরে নয়, চলো পাশের পার্কে গিয়ে বসি, মাহিন বলল। মারেভা মাইমিতি মাহিনের মুখের দিকে তাকিয়ে আছে। বাড়িতে এসেও পার্কে গিয়ে কথা বলবে? আশঙ্কিত হলো সে। কি হলো মাহিনের? কিছু ঘটেছে তাহলে? কি সেটা? ঠিক আছে, আমি বাসায় বই রেখে আসি, তুমি একটু দাঁড়াও, বলল মারেভা। বলে দৌড় দিল সে বাড়ির ভেতরে। ফিরে এলো মিনিট খানেকের মধ্যেই। মারেভা মাইমিতির বাড়ির পাশ দিয়ে অ্যাভিনিউ ডি পোমেরা। পার্কটিও এ অ্যাভিনিউর ধারে, আর মারেভা মাইমিতির বাড়ির পাশেই। অ্যাভিনিউ হয়ে না গিয়েও মারেভাদের বাড়ি থেকে পার্কে প্রবেশ করা যায়। পার্কে ঢুকে একটা গাছ পেছনে রেখে তার ছায়ায় এক বেঞ্চিতে বসল দুজন। কি ঘটেছে বলো তো, একটা কথাও বলছো না? বসেই মাহিনের মুখের দিকে তাকিয়ে বলল মারেভা মাইমিতি। ঘটনাটা বলার জন্য এসেছি মারেভা, বলে একটুক্ষণ চুপ থাকল মাহিন। একটু ভাবল, তারপর বলল, সেদিন তোমাকে আমার বস স্যান্ড্রা সুসান যে থ্রেট করেছিল, আমি গাড়িতে বসে তা শুনতে পেয়েছিলাম। সেদিন আমি কিছু বলিনি। পরদিন আমি লিখিতভাবে অফিসকে জানাই যে আগামী মাসের 1 তারিখ থেকে আমি আমার কাজ রাখতে পারব না। এই চিঠিকে আমার ইস্তফাপত্র হিসাবে গ্রহণ করা হোক। আমি অফিস শেষে বাড়ি আসার পর সময় এই ইস্তফাপত্র অফিসে দিয়ে আসি। থামল মাহিন। এটাই তো আমরা চেয়েছিলাম। তুমি ভালো কাজ করেছো, কিন্তু তোমার মুখ মলিন কেন, হাসি নেই কেন মুখে, বলল মারেভা। মাহিন বলল, আমি কথা শেষ করিনি মারেভা। আমার ইস্তফাপত্র ওরা গ্রহণ করেনি। আমি ইস্তফাপত্র দিয়ে বাড়ি এসে পৌঁছার কিছুক্ষণ পরে অফিস থেকে গাড়ি এসে আমাকে নিয়ে যায়। বস অফিসেই বসেছিল। আমাকে দেখে সে হাসল। হাসিটা ঠিক যেন সাপের হাসির মতো। বলল, চাকরিতে তুমি ঢুকেছ তোমার ইচ্ছার অধীন। চাকরি ছাড়ার তোমার কোনো সুযোগ নেই। অফিসে আসা বন্ধ করলে লোকরা গিয়ে তোমাকে ধরে আনবে। আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে থাকার সাধ্য তোমার নেই। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে প্রথমে প্রাণ যাবে তোমার প্রেমিকার, তারপর তোমার। অন্যদিকে আমার কথা মেনে যদি চলো তাহলে তোমার বাড়ির পরিবারের শ্রীবৃদ্ধি হবে। এসব কথা সে হাসতে হাসতে বলেছে। সে হাসির ধার আমার কাছে ছুরির ধারের চেয়েও ভয়ঙ্কর মনে হয়েছে। থামল মাহিন। মুষড়ে পড়া বিধ্বস্ততার চেহারা। মারেভা তাকিয়েছিল মাহিনের মুখের দিকে। তারও মলিন মুখ উদ্বেগে ভরা। মাহিন থামলেও তখনই কথা বলতে পারল না মারেভা। তার বুক কাঁপছে। কোনো মানুষ এমন নির্লজ্জ আর নিষ্ঠুর হয়? মাহিনও নীরব। অন্ধকারের মতো ভারী নীরবতা ভাঙল মারেভা। বলল, তুমি কি ভাবছ? আপাতত চাকরি না ছাড়লেই তো একটা সমাধান হয়। অসম্ভব। ওর অধীনে ভেবে দেখেছ? ওরা জোর করে তোমাকে অফিসে নিয়ে যাবে। না গেলে কি হবে সে থ্রেট তো দিয়েই রেখেছে। মারেভা বলল, ওরা তোমার যদি কিছু করে বসে? আমি নিজের জন্য এক বিন্দুও ভাবছি না। ওরা বাড়াবাড়ি করলে আমি পুলিশকে বলবো, কিন্তু আমি ভাবছি তোমার কথা। যদি কোনো ক্ষতি করে বসে, সে থ্রেট তো স্যান্ড্রা দিয়েছে। বললাম না, ওর হাসিটাও সাপের মতো, ছুরির মতো। ওরা সব পারে, বলল মাহিন। আমাকে নিয়ে ভেবো না। দেশটায় আমাদের আইন এখনও আছে। বাইরের থেকে এসে ওরা আমাদের নেটিভ বলে গালি দেবে, আর যা ইচ্ছা তাই বলবে, আর তা আমাদের মেনে নিতে হবে। কিন্তু এখনই গণ্ডগোল না পাকিয়ে তুমি আরও কিছুদিন নীরবে চাকরি করে যাও, বলল মারেভা মাইমিতি। ভয় ও ঘৃণা দুই সৃষ্টি হয়েছে আমার তার প্রতি। ওর পাশে চাকরির অভিনয় করাও আমার পক্ষে সম্ভব নয়। অফিসে প্রায় আমরা একসাথে থাকি। কোনো সময় কোনো অঘটন সৃষ্টি করে
কখন কোন অভিযোগ আমার বিরুদ্ধে আনে তার ঠিক নেই। আমি কাল থেকে আর অফিসে যাচ্ছি না, মাহিন বলল। পেছনে পায়ের শব্দ পেয়ে মারেভা মাহিন দুজনেই পেছন ফিরে তাকালো। দেখল মারেভার মা তাদের পেছনে এসে দাঁড়িয়েছে। মারেভারা দুজনেই উঠে দাঁড়ালো। মা, তুমি এখানে? বলল মারেভা। হ্যাঁ, আমি পার্কে অনেকক্ষণ এসেছি, ফেরার পথে তোমাদের দেখে এলাম। তোমরা এখানে কেন? আর তোমাদের এতটা বিমর্ষ দেখাচ্ছে কেন? আস্তে আস্তে মাহিনের মুখে কার বিরুদ্ধে অভিযোগের কথা আর কাল থেকে অফিসে না যাবার কথাও শুনলাম। এসবের অর্থটা কি? বলল মারেভার মা। দুজনেই নীরব, তাকালো একে অপরের দিকে। মাহিনী কথা বলল, আন্টি, আপনার কাছে কিছুই লুকোনো ঠিক নয়, কিন্তু তাতে আমাদের মতো আপনার মন খারাপ হবে, উদ্বিগ্ন হবেন। বাছা, ছেলে মেয়েদের উদ্বেগ বাবা মা শেয়ার করবে না তো কাকে করবে? বড় বাচ্চা, কি হয়েছে তোমাদের? মাহিন তার অফিসের বস স্যান্ড্রা সুসানের সাথে কি ঘটেছে, মাহিন কি সিদ্ধান্ত নিয়েছে, তা সব বলল মারেভার মাকে। শুনতে শুনতে উদ্বেগে ভরে গেল মারেভার মার মুখ। মাহিনের কথা শেষ হতেই বলল, মারেভা ঠিক বলেছে, চাকরি অব্যাহত রেখে কি করা যায় তা ভাবার সুযোগ নেওয়া দরকার। লোকরা সাংঘাতিক মনে হচ্ছে। কিন্তু আন্টি, যে ভয়ের কারণে চাকরি অব্যাহত রাখার কথা বলছেন, যা ঘটেছে তারপর আমি চাকরি অব্যাহত রাখলে সে ভয় আরও বাড়বে। পরে কিছু করতে গেলে তাদের জিঘাংসা আরও বৃদ্ধি পাবে, মাহিন বলল। ভাবছিল মারেভার মা। বলল, তোমার কথাও ঠিক মাহিন। তাহলে তোমাদের কি করা কর্তব্য? পুলিশকে আমরা বলতে পারি, কিন্তু জানি না বাচ্চা, ফরাসিদের নিয়ন্ত্রিত পুলিশ সাদা চামড়া স্যান্ড্রা সুশানদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে কি না। নেটিভদের অভিযোগ অনেক সময়ই তাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তবু এটাই একমাত্র বিকল্প। আর এক্ষুনি এ পথে না গেলে আমি যা মনে করি চাকরি অব্যাহত রেখে সময় ক্ষেপণের পথ নিতে হবে। তারা কি করতে পারে আন্টি? আমার ভয় শুধু মারেভাকে নিয়ে। তাদের জিজ্ঞাসার প্রথম টার্গেট হতে পারে মারেভাই, বলল মাহিন। আমি ভয় করি না মাহিন। ওরা একটা হুমকি দিয়েছে বলে আমরা গিয়ে পায়ে পড়ব কেন? এদেশ আমাদের নয়? এরা তো একে একে আমাদের জাতীয় সব কিছুই নিয়েছে। আমাদের ব্যক্তি সত্তাও আমাদের থাকবে না? তা হয় না। এটাই আমার পরিষ্কার কথা মা, মারেভা মাইমিতি বলল। আবেগরুদ্ধ তার কণ্ঠ। মারেভার আবেগ মারেভার মা ও মাহিনকেও স্পর্শ করেছে। মারেভা থামলেও সঙ্গে সঙ্গে কথা বলতে পারল না মারেভার মা, মাহিন কেউই। নীরবতা ভাঙল মারেভার মা। বলল, মারেভার আবেগ ঠিক আছে, কিন্তু আবেগ দিয়ে সবসময় বাস্তবতার বিচার করলে চলে না। যা হোক মারেভা, তুমি অন্তত কিছুদিন কলেজ যাওয়া বন্ধ রাখো। বিষয়টা নিয়ে দেখি কি করা যায়। আর আমি মনে করি মাহিনকেও সাবধান থাকতে হবে। তুমিও বিশ্ববিদ্যালয়ে যেও না, পারলে বাইরে থেকে বেরিয়ে এসো। কিন্তু মা, কলেজে যাওয়া কয়েকদিন বন্ধ রাখলেও গাইডের কাজটা বন্ধ রাখতে তো পারবো না। ট্যুরিস্টদের পিক সিজন শুরু হয়েছে। আমার এবছরের রেজিস্ট্রেশনও হয়েছে। কাল থেকে আমি কাজ শুরু করছি, বলল মারেভা। আন্টি, মারেভা এটা করতে পারে, প্রতি বছরই তো করছে। চাকরি ছেড়েছি যেহেতু আমিও চিন্তা করছি এ কাজে লাগার, মাহিন বলল। চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল মারেভার। বলল, তাহলে তুমি কাল নাম রেজিস্ট্রেশন করাও। এবার একটু কড়াকড়ি। নাম রেজিস্ট্রেশন না করলে গাইডের কাজ করা যাবে না। হ্যাঁ, তোমরা যদি একসাথে কাজটা করো মন্দ হয় না। সবসময় মানুষ নিয়ে কারবার, মানুষের মধ্যে থাকতে হবে, এর মধ্যে একটা নিরাপত্তা আছে। তবে আসা যাওয়াটা যাতে দুজনের একসাথে হয় তার জন্য চেষ্টা করো তোমরা, বলল মারেভার মা। ঠিক আছে, এটা করা যাবে। আমি মারেভাকে বাসা থেকে নিয়ে যাব, বলল মাহিন। এটা বোধহয় ঠিক হচ্ছে না। একবার ভয়ের কাছে আত্মসমর্পণ করলে এ থেকে আর মুক্তি পাওয়া যাবে না, মারেভা বলল। তুমি আর কথা বাড়িও না মারেভা। কোনো বিধিবদ্ধ আইন করা হচ্ছে না। অবস্থা বুঝে ব্যবস্থা তুমি আমি সবাই করতে পারবো, বলল মাহিন। ধন্যবাদ তোমাদের। মনে রেখো, ভয় থাকাটা সবসময় খারাপ নয়। ভয় মানুষকে সাবধান করে, এর প্রয়োজন আছে। আশা করি তোমাদের মনে থাকবে কথাটা। চলো এবার উঠা যাক, মারেভার মা বলল। সবাই উঠে দাঁড়ালো। পাপেতি বিমানবন্দর, লাগেজ সার্কেলের বাইরে আউটার লাউঞ্জে সবার সাথে দাঁড়িয়ে আছে মারেভা। যাত্রী ও ট্যুরিস্টরা বের হতে শুরু করেছে। কাঁচের দেয়াল ঘেরা লাগেজ সার্কেল দেখা যাচ্ছে। এদের অধিকাংশই ট্যুরিস্ট।
সবসময় যা হয়, ট্যুরিস্টদের ধরার জন্যে গাইডদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। আজও সেই কাড়াকাড়ি। পাশ থেকে বান্ধবী তিউ অন্য সবার সাথে ছুটে গেছে পর্যটকদের দিকে। মারেভা মায়ামিতি যায়নি। সে টানাহেঁচড়া পছন্দ করে না, সে ভাগ্যে বিশ্বাসী। তার বন্ধু বান্ধবীরা, তার পরিচিত জনরা এবং অন্যরা ট্যুরিস্টদের নিয়ে একে একে চলে যাচ্ছে। এলো তার বান্ধবী তিউ, 2 হাতে 2 ব্যাগ নিয়ে। পেছনে একজন ট্যুরিস্ট আসছে, কোনো গাইড নেয়নি। এ কথা বলে তিউ চলে গেল। মারেভা তাকালো যেদিকে তিউ ইঙ্গিত করেছিল সেদিকে। দেখল এশিয়ান এক যুবক। পোশাকে আশাকে অন্যান্য ট্যুরিস্টদের মতো বিদঘুটে নয়, পরনে পরিচ্ছন্ন পোশাক। মাথার চুলের আকার ও অবস্থায় কোনো স্বেচ্ছাচারিতা নেই। চুল সুন্দর করে আঁচড়ানো। আকৃষ্ট হল মারেভা। ট্যুরিস্ট যুবকটি কাছাকাছি আসতেই মারেভা মায়ামিতি 2 ধাপ এগিয়ে গিয়ে বলল, স্যার, মে আই হেল্প ইউ? স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ট্যুরিস্ট যুবকটি তাকালো মারেভার দিকে। শান্ত কিন্তু সাগরের মতো গভীর দৃষ্টি তার চোখে। থমকে দাঁড়িয়েছে সে। মিষ্টি একটা অস্ফুট হাসি ফুটে উঠেছে যুবকটির ঠোঁটে। বলল, ধন্যবাদ। হ্যাঁ, আমাকে পথ দেখিয়ে সাহায্য করতে পারো। অনেক ধন্যবাদ স্যার। বলে মারেভা মায়ামিতি ট্যুরিস্ট যুবকটির হাত থেকে ব্যাগটি নিতে চাইল। না মিস, আমাকে পথ দেখিয়ে সাহায্য করতে বলেছি, ব্যাগ বহন করতে বলিনি। আর আমি তোমার চেয়ে শক্তিও বেশি হবে নিশ্চয়, সুতরাং ব্যাগ আমারই বহন করা উচিত, বলল ট্যুরিস্ট হাসি মুখে মারেভার দিকে না তাকিয়ে। ট্যুরিস্ট যুবকটির কথা শুনে অবাক বিস্ময় নিয়ে মারেভা তাকালো যুবকটির দিকে। এমন অদ্ভুত মানুষ সে জীবনে দেখেনি। শোনে উনি কখনো এমন ট্যুরিস্টের কথা। বলল, স্যার, আমার নাম মারেভা মায়ামিতি। বলে মারেভা ট্যুরিস্ট যুবকটির দিকে হাত বাড়ানো হ্যান্ডশেকের জন্যে। এটা তাহিতির একটা কালচার। ট্যুরিস্ট যুবকটি হাত না বাড়িয়ে ধন্যবাদ বলে জানালো তার নাম। আমি আবু আহমাদ, ট্যুরিস্ট আবু আহমাদ। ট্যুরিস্ট যুবকটি আবু আহমাদ আসলে আহমাদ মুসা। অন্যান্য অনেক সময়ের মতো সঙ্গত কারণে ছদ্মনামের আশ্রয়। তার সন্দেহ সত্য হলে এখানে ছদ্মনাম গ্রহণের প্রয়োজন সবচেয়ে বেশি। আবু আহমাদ নামটি মারেভা মায়ামিতি শুনল বটে, কিন্তু ধন্যবাদ দিতে পারল না। আহমাদ মুসা হ্যান্ডশেক না করায় অপমানিত বোধ করল মারেভা। সে মনে করল গাইড বলে তাকে ছোট মনে করা হলো। আবার আহমাদ মুসার স্বচ্ছ সরল মুখ দেখে কিন্তু এটা তার মন মেনে নিতেও চাইল না। যাই হোক, এমন আচরণ কোনো ট্যুরিস্টের মধ্যে সে এর আগে দেখেনি। আহত মনটাকে সে বুঝাতে পারল না। এসব চিন্তায় একটু দ্বিধায় পড়েছিল মারেভা। কিঞ্চিত সময় নষ্ট হলো। পরে মুখে জোর করে হাসি টেনে বলল, চলুন স্যার। তারা বেরিয়ে এলো কার পার্কে। মিস মারেভা, ট্যুরিস্টদের ভিড় কম, এমন ভালো হোটেল আছে পাপেতিতে, বলল আহমাদ মুসা। পাওয়ার ক্যাপিটাল হয়েছে বা হতে পারে এমন একটা অ্যাটল দ্বীপের সন্ধান সে এসেছে। ট্যুরিস্ট নয়, এ অঞ্চলের বা অন্য কোনো অঞ্চলের নাগরিকদের সাহচর্য তার দরকার, যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে ও যায়। মারেভা তাকালো আহমাদ মুসার দিকে। বলল, আছে স্যার, তবে খুব এক্সপেন্সিভ। বেশি খরচ বলে ট্যুরিস্টরা সেগুলোতে যায় না বললেই চলে। গুড, সে হোটেলগুলোর মধ্যে উপকূলের ধারে এমন একটি হোটেলে চলো, আহমাদ মুসা বলল। মারেভা একটি ট্যাক্সি ডাকল। সিঙ্গল ট্যুরিস্টরা সাধারণত এগুলো ব্যবহার করে। না মিস মারেভা, বেবি ট্যাক্সি নয়, ম্যান ট্যাক্সি রাখুন, বলল আহমাদ মুসা, তার ঠোঁটে হাসির রেখা। মারেভা তাকালো আহমাদ মুসার দিকে। বলল, ম্যান ট্যাক্সি মানে স্যার? ফুল ট্যাক্সি, 4 সিটের, বেবি ট্যাক্সি নয়, আহমাদ মুসা বলল। আহমাদ মুসার কথার ধরনে হেসে ফেলল মারেভা। ওকে স্যার, আমি ফুল ট্যাক্সি রাখছি, বলল মারেভা। ট্যাক্সি নিয়ে এলো মারেভা। আহমাদ মুসা গাড়ির দরজা খুলে হাতের ব্যাগটা পেছনের সিটে রেখে সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসল। বিস্মিত মারেভা তাকালো আহমাদ মুসার দিকে। এরকমটা রীতিমতো হয় না। ট্যুরিস্ট অতিথিরা যারা আসেন তারা একদম করেনি না। গাইড বসে ড্রাইভারের পাশের সিটে, ড্রাইভারকে গন্তব্য বলতে হয় তাকেই, আর ট্যুরিস্ট অতিথি একজন হলেও পেছনের সিটেই বসেন। আহমাদ মুসা সিটে বসে বিস্মিত চোখে চেয়ে থাকা মারেভাকে বলল, তুমি পেছনের সিটে বসো। সরি, তুমি বলে ফেললাম। বিস্মিত মারেভা পেছনের সিটে গিয়ে বসল। মনে মনে বলল, কি পাগল রে বাবা, সব উল্টো কাজ। আমাকে পেছনে বসালো, একটুও ভাবল না যে তাহলে আমি গাড়ির মনিব বনে গেলাম। 2 সিটের হলেই যেখানে সে 4 গুণ ভাড়া দিয়ে নিল,
ক্যাডিলাক কার। ট্যুরিস্টদের প্রিয় হোটেল নিল না, নিল সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল। টাকা আছে, না হয় খরচ করলো, কিন্তু এসব পাগলামি কেন? হ্যান্ডশেক করে না, বিশেষ করে মেয়েদের সাথে। এমন আজব লোক আমি জীবনে দেখিনি কোনোদিন। গাড়ি চলছে পাপেতির প্রশস্ত রাস্তা দিয়ে। একসময় আহমাদ মুসা মুখ পেছনে নিয়ে না ফিরিয়েই মারেভাকে উদ্দেশ্য করে বলল, কি যেন হোটেলের নাম বললে? কোনো নাম কি বলে দিয়েছ আমাদের এই কার মালিক ভাইকে? বলে দিয়েছি স্যার, হোটেলের নাম লা ডায়মন্ড ড্রপ তাহিতি। উনি হোটেলটি ভালো করে চেনেন স্যার, বলল মারেভা। একটু বেশি দামি, কিন্তু চমৎকার সিলেকশন স্যার। পাহাড়ি নদী মোহনায় ঐতিহাসিক বদ্বীপের উপর হোটেলটি। হোটেলটির পা ধুয়ে দিচ্ছে বিস্তৃত টাউনা লেক। লেকটার চারদিকেই কোরাল রিফ, কিন্তু বাম ডান দুদিক দিয়েই প্রশস্ত পথ আছে বেরিয়ে যাবার, আর সামনে সাগরের দিকটাই বেশি খোলা, বলল গাড়ির ড্রাইভার। বদ্বীপকে ঐতিহাসিক বলছেন কেন? জিজ্ঞাসা আহমাদ মুসার। স্যার, 1880 সালের পূর্ব পর্যন্ত তাহিতির পোমা রাজবংশের অবকাশকালীন প্রাসাদ ছিল এই বদ্বীপে। তাহিতি দ্বীপ ও এই অঞ্চলকে ফরাসিরা ফ্রান্সের অঙ্গীভূত করে নেবার পর অনেকদিন রাজার লোকরা এই প্রাসাদে ছিলেন। তারপর ধীরে ধীরে প্রাসাদ বিরান হয়ে যায়। এই প্রাসাদের ধ্বংসস্তূপের উপর রাজকীয় স্টাইলে লা ডায়মন্ড ড্রপ হোটেলটি তৈরি হয়েছে। আপনি... হঠাৎ থেমে গেল ড্রাইভার। থেমে এসে আবার বলে উঠল, আমরা লা ডায়মন্ড ড্রপে এসে গেছি স্যার। লেকের দিকে মুখ করে হোটেলটি তৈরি। হোটেলের বিশাল গাড়ি বারান্দায় গাড়ি থেকে নামলো আহমাদ মুসা। চারদিকে তাকিয়ে চমৎকৃত হয়ে গেল সে। 3 দিক থেকে লেক ঘিরে আছে হোটেলটিকে। লেকের ডান বাম দুদিকেই দেখা যাচ্ছে কোরাল প্রাচীর। সে সামনেও মাইলখানেক দূরে দেখা যাচ্ছে কোরাল প্রাচীরের মাঝখানে একটি প্রণালী লেককে সাগরের সাথে এক করে দিয়েছে। প্রণালীর দরজা দিয়ে দেখা যাচ্ছে প্রশান্ত সাগরের অন্তহীন নীল বুক। দৃষ্টি ফিরে বদ্বীপের পাশ দিয়ে নেমে আসা পাহাড়ি নদী টাউনাকে দেখতে পেল। অদ্ভুত সুন্দর মিলনের এই দৃশ্যটি। পাহাড়ি নদীর চঞ্চল সফেদ স্রোত অবিরাম এসে ঝাঁপিয়ে পড়ছে লেকের নীরব নিস্তরঙ্গ কালো বুকে। সত্যি অপরূপ এই পরিবেশ, যা শুধু উপলব্ধিই করা যায়, ভাষায় এর বর্ণনা চলে না, বলল অনেকটা স্বগত কণ্ঠে আহমাদ মুসা। আহমাদ মুসার ব্যাগ নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসেছে মারেভা। আহমাদ মুসা ধন্যবাদ বলে মারেভার হাত থেকে ব্যাগটি নিয়ে বলল, গাড়ি এখন ছেড়ে দেব মারেভা? আপনি কখন বেরোতে চান? আপনার কি প্রোগ্রাম? বলল মারেভা। না, বিকেলের আগে বেরোচ্ছি না, বলল আহমাদ মুসা। তাহলে গাড়ি ছেড়ে দিন, মারেভা বলল। ভাড়া কত দিতে হবে মারেভা? জিজ্ঞাসা আহমাদ মুসার। মাইলের হিসাবে গাড়ির মিটারে $20 ভাড়া উঠেছে স্যার, মারেভা বলল। আহমাদ মুসা $50 একটি নোট বের করে মারেভাকে দিয়ে বলল, ওকে, পুরোটাই দিয়ে দাও। ড্রাইভার ভাড়া ও আশাতীত বকশিস পেয়ে বলল, স্যার, গাড়ি দরকার হলে যখন আসতে বলবেন আসতে পারি আমি। ধন্যবাদ। আপনার টেলিফোন নম্বর মারেভাকে দিয়ে যান, আমরা আপনাকে ডেকে নেব। কখন ফ্রি পাওয়া যায় আপনাকে? নাম কি আপনার? আহমাদ মুসা বলল, স্যার, আমার নাম তেপাও। এরপর ড্রাইভার ধন্যবাদ বলে দীর্ঘ একটা বাও করে গাড়িতে উঠল। আহমাদ মুসা, এসো মারেভা বলে হাঁটা শুরু করলো হোটেলে ঢোকার জন্যে। বুকিং কাউন্টারে গিয়ে আহমাদ মুসারা জানতে পারল হোটেলে হাউসফুল। একটা মাত্র ডাবল ডিলাক্স রুম খালি, তাও হোটেলের পেছনের অংশে। এদিক থেকে লেকের বা সাগরের দৃশ্য উপভোগ করা যায় না, তবে পেছন দিকে হোটেলে আঁকাবাঁকা রাস্তা সহ পাহাড়ি ল্যান্ডস্পেসটা দেখা যায়। এত ভিড় এমন দামি হোটেলেও? আহমাদ মুসার এমন স্বগতোক্তির জবাবে বুকিং অফিসার বলল, স্যার, এটা আমাদের পাপেতির সৌভাগ্য যে গোটা ফ্রেঞ্চ পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের কেন্দ্র যেমন তাহিতি দ্বীপ, তেমনি এর হার্ট হল পাপেতি। সুতরাং ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জে ব্যবসা, ভ্রমণ বা যে উদ্দেশ্যে আসুন তার গেটওয়ে, অবস্থানস্থল এবং ডিপার্চার দরজা এই পাপেতি। ভিড়টা এই কারণেই স্যার। ধন্যবাদ দিয়ে আহমাদ মুসা পেছন দিকের খালি ডাবল ডিলাক্স কক্ষটি নিয়ে নিল। চাবিটি নিয়ে মারেভা ফ্লোরে রাখা আহমাদ মুসার ব্যাগটি তুলে নিল। বলল, আসুন স্যার। আহমাদ মুসা মারেভার হাত থেকে ব্যাগটি নিতে গেলে মারেভা তড়িৎ কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, ছোটরাও বড়দের ব্যাগ বহন করতে পারে স্যার, বড়দের সম্মান ও নিজেদের ধন্য করার জন্যে। মারেভা ব্যাগ নিয়ে হাঁটতে লাগলো লিফটের দিকে। বলল, আসুন স্যার। হোটেলের 10 তলায় রুমটা। চাবি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করল মারেভা। প্রবেশ করল আহমাদ মুসাও মারেভার পেছনে পেছনে।
দরজা খোলা রেখে এলো আহমাদ মুসা। বিশাল কক্ষ। দরজা দিয়ে ঢুকে হাতের বামে বড় টয়লেট, ডান পাশে কাপড় চোপড় রাখার বড় সেলফ, তার পাশে লাগেজ বেঞ্চ, মাঝখানে শর্ট করিডোর, ভেতরে আরেকটু এগোলে ডান দিকে দুটো বেড পাশাপাশি। বেডে ওপারে একটা সোফা সেট, তার সাথে টি টেবিল। সোফা সেটের বিপরীত দিকে ঘরের ওপাশে লম্বা টেবিল দেয়ালের সাথে সেটে রাখা, তার সাথে দুটি চেয়ার। টেবিলটির উপরে এক প্রান্তে ফলের একটা বাস্কেট, টেবিলের পাশে একটা মিনি ফ্রিজ। ঘরে প্রবেশ করে মারেভা হাতের ব্যাগটি দেয়ালের সাথে টেবিলটিতে রেখে বলল, স্যার, আমি বাতিগুলো, টয়লেট, এসির কন্ট্রোলটা একটু দেখে নেই। ঘুরেই মারেভা খোলা দরজা দেখে বলল, সরি, খোলা দরজা লাগিয়ে দিয়ে আসি। এগোবার জন্য পা তুলল মারেভা। না, দরজা খোলা থাকবে মারেভা, বলল আহমাদ মুসা। সোফায় বসে জুতা খুলছে সে। বিস্মিত চোখে তাকালো মারেভা আহমাদ মুসার দিকে, বলল, দরজা খোলা থাকবে কেন? এভাবে কেউ খোলা রাখে না, এটা দেখতে অড লাগে, এবং নিরাপত্তার প্রশ্ন তো আছেই। এখন দরজা খোলা থাকুক মারেভা, আরও সব চেক করতে হবে না, আমি সব দেখে নেব। তুমি ওই চেয়ারটায় বসো, কয়েকটি বিষয় একটু জেনে নেই, বলল আহমাদ মুসা। ঘরের ওপ্রান্তে দেয়ালের সাথে টেবিলে যে রাইটিং চেয়ার আছে সেটাই দেখিয়ে দিল আহমাদ মুসা। মারেভাকে বলেছে বসার জন্যে। মারেভার চোখ মুখের জিজ্ঞাসু ভাব কাটেনি। সে ধীরে ধীরে গিয়ে চেয়ারে বসল। বলল, বলুন স্যার। আহমাদ মুসা জুতা খুলে সোফায় হেলান দিয়ে বসেছে, ভাবছিল। আধখোলা তার চোখ। ওই অবস্থায় বলল, তাহিতির সবচেয়ে সুন্দর কি মারেভা? উপকূলের রাস্তা ধরে সাগর আর পাহাড়ের মাঝখান দিয়ে ড্রাইভ করা, বলল মারেভা। আর কি আছে? জিজ্ঞাসা আহমাদ মুসার। উপকূলে লেগুনের ওপারে কোরাল রিফের উপর কটেজগুলোতে জ্যোৎস্না রাতে আদিগন্ত সাগরের দিকে চেয়ে থাকা, বলল মারেভা। এরপর কি? আহমাদ মুসা বলল, ওই কটেজগুলোতে বসে জ্যোৎস্নাবিহীন রাতে আকাশের তারা রাজ্যে হারিয়ে যাওয়া এবং অন্ধকার সাগরবক্ষে কান পেতে সাগরের নিঃশব্দ ভাষণ শোনা। ওই কটেজগুলোতে বসে জ্যোৎস্নাবিহীন রাতে আকাশের তারার রাজ্যে হারিয়ে যাওয়া। আর কিছু কি আছে? জিজ্ঞাসা আহমাদ মুসার। তাহিতির সর্বোচ্চ পাহাড় চূড়ায় উঠে প্রশান্ত মহাসাগরকে দেখা, বলল মারেভা। সোজা হয়ে বসল আহমাদ মুসা, তার মুখে হাসি। তার চোখ দুটি খবরের কাগজে। বলল, আমি তো তাহিতির আলোচনা বা বর্ণনা এসবের কথা পড়িনি, কোথায় পেলে এসব? এগুলো আমার নিজস্ব চয়েস, বলল মারেভা। তুমি কি গল্প কবিতা লেখো? আহমাদ মুসার জিজ্ঞাসা। আমি গল্প কবিতার ভালো পাঠক স্যার, মারেভা বলল। এগুলো পাঠকের কথা নয়, লেখকের দৃষ্টিকোণ থেকে দেখা। থাক, তাহিতির কথা তো শুনলাম, এখন গোটা ফ্রেঞ্চ পলিনেশিয়ার কথা বলো, বলল আহমাদ মুসা। বলুন স্যার, কি জানতে চান? মারেভা বলল। ফ্রেঞ্চ পলিনেশিয়ান সবচেয়ে সুন্দর দর্শনীয় বস্তুটি কি? বলল আহমাদ মুসা। নিঃসন্দেহে স্যার, এর অ্যাটলগুলো। এটা আমার শুধু নয়, সবার চয়েস, মারেভা বলল। তুমি কি অ্যাটলে গিয়েছ? সেখানে কি লোকজন আছে? তোমরা গেছো? সেটা কি কোনো দরকারে? আহমাদ মুসা বলল। কোনো দরকারে নয়, আত্মীয় স্বজনীয় স্রেফ বেড়াতে গেছি, বলল মারেভা। আচ্ছা, অ্যাটলগুলো কার মালিকানায়? এখানকার সরকারের? জিজ্ঞাসা আহমাদ মুসার। না স্যার, অ্যাটলগুলোর মালিক কেন্দ্রীয় ফরাসি সরকার। আমাদের লোকাল সরকার তাদের দেয়া আইনের অধীনে শুধু দেখাশোনা করে, বলল মারেভা। আচ্ছা, অ্যাটল কেউ কিনতে বা লিজ নিতে কিংবা খাজনার ভিত্তিতে পত্তনে নিতে পারে, এমনটা? আহমাদ মুসা বলল। জানতাম যে ফরাসি সরকার এভাবে অ্যাটল কাউকে দেয় না, শুধু অনুমতি নিয়ে জমি কিনে বা লিজের ভিত্তিতে বাড়ি করে কেউ বসবাস করতে পারে। তবে সম্প্রতি শুনেছি দু একটা অ্যাটল নাকি ফরাসি সরকার কিছু শর্তাধীনে বিক্রি বা লিজ দিয়েছে, বলল মারেভা। মারেভার কথা শেষ হয়েছে। আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একজন লোক এসে দরজায় দাঁড়ালো। তারপর উপর দিকে তাকিয়ে রুম নম্বর দেখেই বলল, সরি, চলে গেল লোকটা। আহমাদ মুসা ও মারেভা মায়ামিতি দুজনেই তাকিয়েছিল দরজার লোকটির দিকে। লোকটি চলে গেলে মারেভা উঠে দাঁড়িয়ে বলল, দরজাটা লাগিয়ে দিয়ে আসি স্যার? না মারেভা, দরজাটা খোলাই থাকবে, বলল আহমাদ মুসা। বিস্মিত দৃষ্টি নিয়ে বসে পড়ল মারেভা। বলল, দরজা কেন খোলা থাকবে বুঝতে পারছি না। কারো কি আপনি অপেক্ষা করছেন? না, কেউ আসার কথা নেই। আচ্ছা মারেভা, বিকেলে তুমি কয়টায় আসতে পারবে? সেটা আপনিই ঠিক করবেন, যখন চাইবেন তখনই আমি আসব। আপনি কয়দিন থাকছেন স্যার? ঠিক আছে, তুমি 5টায় এসো।
আমি কতদিন থাকবো ঠিক নেই, তবে খুব তাড়াতাড়ি যাচ্ছি না। কথাটা শেষ করে মুহূর্তকাল থামল আহমাদ মুসা। তারপর আবার বলল, তোমাদের ফি সম্পর্কে আমি কিছু জানি না। ট্যুরিস্ট গাইডে একটা কিছু দেখেছিলাম, সেটা সম্ভবত অনেক আগের। মারেভার সুন্দর স্বর্ণালী মুখে একগুচ্ছ রক্তিম লজ্জা ছড়িয়ে পড়ল। মারেভা এখনও পেশাদার গাইড হয়ে উঠতে পারেনি, তবুও ফিয়ের কথা জানতে চাওয়া হয়, তাই সেও জানায়। কিন্তু তার কাছে আহমাদ মুসা এক বিস্ময়কর মানুষ। এমন সভ্য, ভব্য, সুন্দর ট্যুরিস্ট সে আর আগে কখনো দেখেনি। অন্য ট্যুরিস্টদের চকচকে দৃষ্টি, ঘনিষ্ঠতাকে সবসময় এড়িয়ে চলতে হয়, আর এই অদ্ভুত লোকটি তার চোখের দৃষ্টিকে আমার থেকে আড়াল করে রাখছে। এক দুবার ছাড়া মারেভার চোখে সে চোখই ফেলেনি। এক দুবার দেখার মধ্যে লোকটির চোখে যে পবিত্রতা ও পরিচ্ছন্নতা দেখেছে তা চিরদিন স্মরণ রাখার মতো। এমন লোকটিকে ফির কথা বলতে তার লজ্জা লাগছে। এসব ভেবে মারেভা বলল, ফির একটা আউটলাইন তো পেয়েছেনই, আমি কিছু বলতে চাই না স্যার। আপনি আমাদের অতিথি, আমি আনন্দের সাথে আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ মারেভা, তাহলে এই কয়েকটা টাকা তুমি অগ্রিম রাখো, বলে আহমাদ মুসা মারেভার হাতে একটা ইনভেলপ তুলে দিল। ধন্যবাদ স্যার, বলে মারেভা না দেখেই তা পকেটে রেখে দিল। তাহলে আসি স্যার, বলে গুড বাই জানিয়ে ঘুরে দাঁড়ালো মারেভা যাবার জন্যে। মারেভা দরজার কাছে পৌঁছতে আহমাদ মুসা বলল, প্লিজ মারেভা, দরজাটা বন্ধ করে দিয়ে যাও। মারেভা ফিরে তাকিয়ে বলল, দরজা বন্ধ করে দিয়ে যাব? মারেভার চোখে নতুন এক বিস্ময়। হ্যাঁ মারেভা, এরপর একা থাকবো তো, ভয়ের ব্যাপার আছে, বলল আহমাদ মুসা, ঠোঁটে তার হাসি। মারেভা আহমাদ মুসার কথার কোনো জবাব দিল না। তার চোখের দৃষ্টি গভীরতর হল, কিন্তু সে দৃষ্টিতে আহমাদ মুসার অবনমিত চোখে ধাক্কা খেয়ে ফিরে এলো। আহমাদ মুসার কথা বিশ্বাস করেনি মারেভা, কিন্তু সত্যটা কি তাও বুঝতে পারল না সে। বাড়িতে ফিরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তার ইজি চেয়ারে গা এলিয়ে দিয়েছে সে। মারেভার মা ঘরে ঢুকল, বলল, মাকে খুশি দেখছি, কাজ পেয়েছিস বুঝি? অনেক ট্যুরিস্ট এসেছে? হ্যাঁ মা, একটা কাজ পেয়েছি, কিন্তু মা, বলে উঠে ইজি চেয়ারে সোজা হয়ে বসল। কিন্তু লোকটা আজব। কেমন? জিজ্ঞাসা মায়ের। লোকটা আমার সাথে হ্যান্ডশেক করেনি, আমি হাত বাড়ালে সে হাত সরিয়ে নিয়েছে। আবার তা ব্যাগ বহন করতে চাইলে বলছে, আমি তোমার চেয়ে বড়, শক্তিও নিশ্চয় বেশি হবে, অতএব ভারটা আমারই বহন করা উচিত। আর দেখো, ট্যাক্সিতে উঠে সে ড্রাইভারের পাশে বসল এবং আমাকে পেছনের সিটে বসতে বাধ্য করল। তারপর মা হোটেলের রুমে ঢুকে দরজা বন্ধ করতে দিল না। আমি বন্ধ করতে চাইলেও বন্ধ করতেই দেয়নি। কিন্তু আমি যখন চলে আসছিলাম তখন বললেন, ঘরের দরজাটা বন্ধ করে যেও, বলল মারেভা। তার মা মনোযোগ দিয়ে তার কথা শুনছিল, তার চোখে মুখে কিছুটা বিস্ময়, কিছুটা ভাবনাও। মারেভা থামলে সে বলল, লোকটা কিরকম, কেমন বয়সের? একদম স্লিম যুবক মা, মনে হয় ব্যায়াম ট্যায়াম করেন। মনে হলো বেশ কিছুদিন থাকবেন, অ্যাটল অঞ্চলে ঘুরবেন। আমি জিজ্ঞেস করলাম, কেমন লোক সে, কেমন হলো? বলল মারেভার মা, খুবই ভদ্রলোক, স্বল্পভাষী, কারো উপর নির্ভরশীল হতে চায় না। কেমন বলতে, যদি তুমি চরিত্রের কথা বুঝিয়ে থাকো তাহলে এর উত্তর দেওয়াটা মুশকিল। চোখের দৃষ্টি থেকে মানুষের মনের কথা বোঝা যায়, কিন্তু তার চোখে চোখ ফেলা মুশকিল। উনি চোখ নামিয়ে শান্তভাবে কথা বলেন। মাত্র বার দুয়েক উনি সরাসরি তাকিয়েছেন আমার দিকে। বহু মানুষ, বহু টুরিস্টের চোখের দৃষ্টি আমি দেখেছি। সে দৃষ্টিতে আমি একটা লেহন ভাব দেখেছি, যা চোখকে পীড়া দেয়, মনকেও। কিন্তু যতটুকু দেখেছি তাতে তার দৃষ্টিকে আমার কাছে গভীর শান্ত সাগরের মতো মনে হয়েছে। ওই দৃষ্টি মানুষকে পীড়া দেয় না, প্রসন্ন করে। মারেভার মায় একটু হাসল, বলল, বেশি প্রশংসা করে ফেলেছিস মা, ওইটুকু পরিচয়ে অত প্রশংসা চলে না। তবে একথা ঠিক, লোকটি অন্যদের থেকে ভিন্ন, নিজের লাগেজ নিজে বহন করছে, এটাকে আমি খুব বড় মনে করছি না। মানবতার ব্যাপারে সেন্সিটিভ কেউ একজন এটা করতেই পারে, কিন্তু হ্যান্ডশেক করল না কেন? অহংকার থেকে কেউ এটা নাও করতে পারে। কিন্তু তোমার কথায় যা বোঝা গেল তাতে তার মধ্যে তো অহংকারও নেই। অহংকার থাকলে লাগেজ বহন করবে কেন? সুতরাং এ বিষয়টি হোটেলের দরজা খোলা রাখার বিষয়টির মতোই দুর্বোধ্য। আবার তুমি চলে আসার সময় দরজা বন্ধ করতে বলল কেন? একটু থামল মারেভার মা, ভাবছিল। মুহূর্ত কয়েক পরেই সে বলল, তুমি যতক্ষণ ঘরে ছিলে ততক্ষণ ঘরের দরজা খোলা ছিল, তুমি চলে আসার পর তা বন্ধ হলো। মজার ব্যাপার, এর অর্থ কি? সেটাই তো প্রশ্ন মা, এর অর্থ কি? বলল মারেভা।
মারেভার মা উঠছিল। না মা, একটু বসো, আমার আজকের ইনকামটা দেখে যাও। কিছু টাকা তিনি অগ্রিম দিয়েছেন, সেটার পর আমি পকেটে রেখে দিয়েছি, আমিও দেখিনি। বলে মারেভা উঠে গিয়ে প্যান্টের পকেট থেকে খামটা নিয়ে এলো, বসলো মায়ের পাশে। খামটি খুলতেই চমকে উঠল। দেখল অনেকগুলো মার্কিন $100 নোট। গুনে দেখল $2000। তার মানে 4000 তাহিতিয়ান ফ্রাঙ্ক। বলা যায় এই ট্যুরিস্ট সিজনের তার 2 মাসের আয়। অবাক বিস্ময় নিয়ে মারেভা টাকাগুলো মার হাতে দিয়ে বলল, মা দেখো, লোকটার আরেক পাগলামি। টাকাগুলো দেখে মারেভার মা বলল, পাগলামি নয়, গাইডদের পারিশ্রমিক সম্পর্কে হয়তো তার কোনো ধারণাই নেই। না মা, গাইডের পারিশ্রমিক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলিনি, কিন্তু তাহিতিয়ানের অতীতের পারিশ্রমিক সম্পর্কে তিনি জানেন বলেছিলেন। মারেভা বলল, যাক, এর ব্যাখ্যা উনিই দিতে পারেন। এটা খুব বড় বিষয় নয়। হয়তো তিনি টাকাটা একেবারেই দিতে পারেন, অথবা হতে পারে তিনি অনেক দিন থাকবেন তাহিতিতে, বলল মারেভার মা। হ্যাঁ মা, উনি বেশ কিছুদিন থাকবেন বলেছেন, মারেভা বলল। এটাই আসল ঘটনা মারেভা, হেসে বলল মারেভার মা। বলে মারেভার মা টাকাগুলো মারেভার হাতে গুজে দিয়ে উঠে দাঁড়াল। মারেভা আরেকবার গা এলিয়ে দিল ইজি চেয়ারে। আহমাদ মুসা তাহিতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠে বসল। তারা গাড়িতে আগের মতোই বসেছে। আহমাদ মুসা বসেছে ড্রাইভারের পাশে, আর মারেভা বসেছে পেছনের সিটে। ড্রাইভার আহমাদ মুসাকে গাড়িতে বসিয়ে দরজা বন্ধ করে গাড়ির সামনে দিয়ে ঘুরে তার সিটে ফিরছিল। উৎসুক মারেভা আহমাদ মুসাকে প্রশ্ন করল, স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, বলল আহমাদ মুসা।